হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কেমিক্যাল বন্ডিং লেকচার নাম্বার 6 হাইড্রোজেন বন্ডিং পড়ব। কেমিক্যাল বন্ডিং হাইড্রোজেন বন্ডিং, বাহ, নামের সাথে মিল আছে। কেমিক্যাল বন্ডিং হাইড্রোজেন বন্ডিং পড়ার আগে হাইড্রোজেন বন্ডিং জিনিসটা কি? হাইড্রোজেন বন্ডিং পড়তে গেলে ফার্স্ট অফ অল আমরা একটু পুরনো জগতে ফিরে যাই। টাইটানিক জাহাজ ডুবে গেছিল বরফের সাথে ধাক্কা লেগে। তাহলে একটা বরফের ভেতরে যে শক্তি, তার নেপথ্যেই রয়েছে হাইড্রোজেন বন্ডিং। প্লাস আমাদের শরীর প্রত্যেকটা ডিএনএ আরএনএর গঠনে হাইড্রোজেন বন্ডিং দায়ী। অর্থাৎ এরকম প্রচুর উদাহরণ আছে। সাপোজ আমি তোমাকে বললাম, একটা প্রশ্ন করলাম যে জল জলের সাথে মেশে। কখনো ভেবে দেখেছো যে জল জলের সাথে মেশে? এটা তো কমন ব্যাপার যে এক গ্লাস জলের ভেতরে আরেক গ্লাস জল ঢাললাম, বা হাফ গ্লাস কিছুটা জলের ভেতরে কিছুটা জল ঢাললাম, জল দুটো মিশে গেল। বলে এটা তো খুব কমন ব্যাপার। তো এখানে আবার ভাবার কি আছে স্যার? মিশছেটা কেন? বলে স্যার সম জিনিস ওই জন্য মিশছে। তাহলে তুমি তোমার সাথে মিশে যাবে? তোমার দুটো হাত রেখে দিলে মিশে যাবে? দুটো পেন একই রকমের মিশে যাবে? মিশবে না। জল তেলে মিশবে না। ইথানল জলের ভেতরে মেশে। ইথানল জলের সব অনুপাতে দ্রাব্য। মনের মধ্যে অন্য কিছু ভাবার কোনো দরকার নেই। ইথানল জলে মেশে, আমরা শুধু ওর কেমিস্ট্রিটা, বিষয়টা জানবো। ইথানল বলতে আমাদের যেটা আমরা বুঝি, অ্যালকোহল বলতে আমরা যেটা বুঝি, সেটা অ্যালকোহল তো নয়। অ্যাকচুয়ালি আমরা যেটা ল্যাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য পিওর ইথানল। আর লোকজন যেগুলো দোকান থেকে কেনে, তার ভেতরে পার্সেন্টেজ তো অনেক কম থাকে। যতটা পার্সেন্টেজ অ্যালকোহল থাকে, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ উল্টোপাল্টা জিনিস থাকে, যেগুলো শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। যাই হোক, আমরা লেকচার নাম্বার 6 হাইড্রোজেন বন্ডিং স্টার্ট করতে চলেছি। হাইড্রোজেন বন্ডিং শুরু করার আগে প্রথমত একটু দুটো জিনিসের উপরে তোমাদের একটু বলে রাখি। সাপোজ একটা মলিকিউল আছে HF, একটা মলিকুল আছে HF, যার ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি H এর থেকে অনেক বেশি। দ্যাট ইজ ওয়াই ফ্লোরিনের উপরে ডেল্টা মাইনাস পড়ে আর হাইড্রোজেনের উপরে ডেল্টা প্লাস পড়ে, অর্থাৎ ডাইপল সৃষ্টি হয়। সেটা আমরা অলরেডি আগের ক্লাসে আমরা সেগুলো বুঝে নিয়েছি, সেগুলো নিয়ে আমাদের মতো চাপটাপ নেই। এখন এই হাইড্রোজেন যখন ফ্লোরিনের সাথে লেগে আছে, ও অলরেডি একটা ডেল্টা প্লাস নিয়ে বসে আছে। এই অবস্থায় আর একটা কোনো ইলেকট্রোনেগেটিভ মৌলের সাথে ও কি করবে? একটা বন্ধন তৈরি করবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে তার ভেতরে। পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, তার ভিতরে কি থাকবে? একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। অর্থাৎ একটা ইলেকট্রোনেগেটিভ মৌলের সাথে যুক্ত একটি হাইড্রোজেন পরমাণু অপর আরেকটি তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে আয়নীয় প্রকৃতির যে বন্ধন তৈরি করে, তাকেই বলে হাইড্রোজেন বন্ধন। তাহলে কন্ডিশন কি বললাম? ইলেকট্রোনেগেটিভ মৌলের সাথে যুক্ত একটি হাইড্রোজেন পরমাণু অপর একটি তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যে আয়নীয় প্রকৃতির বন্ধন তৈরি করে। আয়নীয় বললাম কেন? এই যে প্লাস মাইনাস চার্জটা আছে, এবং এদের ভিতরে কেন টানছে? প্লাস চার্জটা মাইনাস চার্জকে টানছে বিকজ অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। কে টানছে? একে আকর্ষণ করছে। অর্থাৎ দিস ইজ টার্মড অ্যাজ হাইড্রোজেন বন্ড। এটা কিন্তু কোনো পিওর বন্ড নয়। এই বন্ডের এনার্জি বা এই বন্ডের শক্তি সমযোজী বন্ধনের থেকে কম। হাইড্রোজেন বন্ডের এনার্জি ক্যালকুলেট করে দেখা গেছে 8 to 51 কিলোজুল পার মোল, whereas একটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে সেই মানটা হয় 250 থেকে 450 কিলোজুল পার মোল। তাহলে এখানে কিন্তু এটা মনে রাখার প্রয়োজন যে সমযোজী বন্ধন অপেক্ষা কিন্তু হাইড্রোজেন বন্ধন উইক। যাক, আমি সেই ব্যাপারটা নিয়ে আমরা যাচ্ছি না, তবু এই জিনিসটা একটু মনে রাখাটা আমাদের কাছে বাধ্যতামূলক। তা হাইড্রোজেন বন্ডিং কারা করবে? ফার্স্ট অফ অল আমরা যদি কন্ডিশনগুলোকে একটু দেখে নিই, যে নাম্বার 1, অবশ্যই হাইড্রোজেন বন্ডিং করতে গেলে মিনিমাম যে কোয়ালিফিকেশন, যা প্রেজেন্স অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের উপস্থিতি থাকতেই হবে। হাইড্রোজেন যদি উপস্থিত না থাকে, তাহলে আর হাইড্রোজেন বন্ধন হবে কি করে? ঠিক কিনা? নাম্বার 2, যে তড়িৎ ঋণাত্মক মৌলটা থাকবে তার সাইজটা কি হতে হবে? ছোট হতে হবে।
তার সাইজটা কি হতে হবে, ছোট হতে হবে। যে তড়িৎ ঋণাত্মক মৌলের সাথেও যুক্ত আছে তার সাইজটা কি হতে হবে, ছোট হতে হবে। এবং যেটা প্রধান কথা, তড়িৎ ঋণাত্মকতা হাই হতে হবে। উচ্চ তড়িৎ ঋণাত্মক, উচ্চ কোটিকে, হ্যাঁ উচ্চ কোটিকে হতে হবে তড়িৎ ঋণাত্মকতা। সাইজ ছোট হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। অ্যান্ড নাম্বার 3, যে তড়িৎ ঋণাত্মক মৌলটাকে নিয়ে আমরা কাজ করছি তাকে কি হতে হবে, তার অবশ্যই কি থাকতে হবে, এক বা একাধিক লোন পেয়ার অর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। তার এক বা একাধিক কি থাকতে হবে, লোন পেয়ার অর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এতগুলো কন্ডিশন মানলে তবে গিয়ে হাইড্রোজেন বন্ডিংটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। তো হিসেব করে দেখা গেছে যে এরা সবাই খুব একটা মানে না। মানে কারা, অনলি ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। এরা এই কন্ডিশনগুলো খুব ভালো করে মানে, ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন এই কন্ডিশনগুলো, কারণ এরা যখনই যৌগ তৈরি করে এদের উপরে অবশ্যই লোন পেয়ারগুলো থাকে, এদের ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়, এগুলো সব এরা মানে, এই কন্ডিশনগুলো মানে। তো দেখা গেছে হিসাব করে যে সাপোজ আমি যদি বলি যে এইচ এর সাথে এই এফ এর একটা হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, আবার এইচ এর সাথে ও এর একটা হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। বিগত বছরে এটা এই প্রশ্নটা বহুবার এসছে যে এই তিনটে মনে করো হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে এফ এইচ সাথে এফ এর, ও এইচ এর সাথে ও এর, আর এইচ এর সাথে এন এর। আমি পুরোটা লিখলাম। এটা যদি পুরোটা লিখতে হতো, এটাকে যদি পুরোটা লিখতাম কিভাবে লিখতাম, সাপোজ এখানে সামনে একটা এফ বন্ডের সাথে এইচ আছে, সেই এইচটা এফ এর সাথে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস করে বন্ড তৈরি করেছে। এখানে তাই ও এইচ, ও এর সাথে এনএইচ, এন এর সাথে এইভাবে বন্ধন তৈরি করে। তো যদি আমি দেখি এর তুলনা করি যে কোন হাইড্রোজেন বন্ডিংটা সব থেকে বেশি স্টেবল, দেখো আমরা যদি নাইট্রোজেন থেকে ফ্লুরিনের দিকে যাই তাহলে দেখবো সাইজ তো ছোট হচ্ছে, এক নম্বর কথা। আবার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, অর্থাৎ এই দুটো পয়েন্ট একে অপরের সাথে কিন্তু, এই দুটো পয়েন্ট অর্থাৎ 2 নম্বরটা কি বলেছি, ইলেকট্রোনেগেটিভিটি হাই হবে এবং অবশ্যই তার সাইজটা ছোট হবে। দুটো কন্ডিশনই মানছে এবং অবভিয়াসলি লোন পেয়ার নিয়েও বসে আছে, সেগুলো নিয়েও কোনো সমস্যা নেই। তো যদি আমি লোন পেয়ার ক্ষেত্রে ভাবি, সাপোজ এইচ এফ, এফ এর ক্ষেত্রে কতগুলো লোন পেয়ার থাকবে, 3 জোড়া, H2 এর ক্ষেত্রে 2 জোড়া, NH3 এর ক্ষেত্রে 1 জোড়া। তাহলে এই দুটো কন্ডিশনই যদি আমি মানি, লোন পেয়ারের সংখ্যা সব থেকে বেশি কোথায়, ফ্লুরিনে, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। তো ন্যাচারালি এই এইচএফ এর ক্ষেত্রে কিন্তু বন্ড স্ট্রেংথ সব থেকে বেশি দেন এইচও দেন NH। নোট ডাউন প্লিজ, নোট ডাউন। এই কন্ডিশনটা ও মেনে চলে। তো এটা হচ্ছে ওদের বন্ড অর্ডারের ক্রম। এখন এখানে একটা কোশ্চেন পরীক্ষাতে আসে যে বাবা কাই অফ নাইট্রোজেন আমরা কাই দিয়ে কি ডিনোট করি, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, নিয়ারলি ইকুয়াল টু কাই অফ Cl, অর্থাৎ নাইট্রোজেন এবং ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সেম। তথাপি দেখা গেছে কিছু ব্যতিক্রম ছাড়া নাইট্রোজেন তো হাইড্রোজেন বন্ডিং ভালোভাবেই তৈরি করে, কিন্তু ক্লোরিন কিন্তু ভালোভাবে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। কি বললাম, নাইট্রোজেন তো ভালোভাবে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, বাট ক্লোরিন হাইড্রোজেন বন্ডিং কিন্তু ভালোভাবে করতে পারে না, বিকজ নাইট্রোজেনের থেকে ক্লোরিনের সাইজ কিন্তু অনেক বেশি। এর নাইট্রোজেনের সাইজ দেখা যাচ্ছে 0.7 অ্যাংস্ট্রম, আর এর Cl এর ক্ষেত্রে সাইজ দেখা গেছে 0.99 অ্যাংস্ট্রম। অর্থাৎ নাইট্রোজেনের থেকে ক্লোরিনের সাইজ যেহেতু বেশি, সেই জন্য ক্লোরিন কিন্তু হাইড্রোজেন বন্ডিং খুব ভালো করতে পারে না। যদিও দুটো এক্সেপশন অবশ্যই তোমাদের সিলেবাসে আছে, ক্লোরাল হাইড্রেট আর অর্থোক্লোরোফেনল। আমি এক এক করে এরপরে আসছি সেই ব্যাপারগুলোতে। যাই হোক, এতগুলো জিনিস তোমাদেরকে কিন্তু যখন তুমি এই হাইড্রোজেন বন্ডিং টপিকটা শুরু করতে চলেছো, তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যদি 100% তোমাকে আনসার করতে হয় যে কোনো এক্সামে, এটা কপি করে নাও, আমি তারপরে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই হাইড্রোজেন বন্ডিং কে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। হাইড্রোজেন বন্ডিংকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কি কি? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং আর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং আর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। আমি এই দুটো টপিক এক এক করে তোমাদেরকে বোঝাবো। তার আগে একটা কথা বলে দিই, হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ওর কিন্তু দিক বা অভিমুখ আছে, যে কোন দিকে তুমি দেখাচ্ছ সেই অনুসারে
ও অ্যাকচুয়াল বন্ড নাও হতে পারে, ও একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হতে পারে, ও একটা আকর্ষণ বল হতে পারে, কিন্তু তার নামটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড, বাট ইট ইজ নট আ পিওর বন্ড, পিওর বন্ড নয়। তাহলে হাইড্রোজেন বন্ডিং ক্লাসিফাই করা হচ্ছে দুটো ভাগে, একটা হচ্ছে আন্ত আণবিক আর একটা হচ্ছে অন্ত আণবিক। আন্ত আণবিক আর অন্ত আণবিক। আন্ত আণবিকের ইংরেজিতে লিখবে ইন্টার মলিকিউলার, ইন্টার মলিকিউলার, আর এটা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টার আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল, মনে রাখার সহজ উপায় বলছি, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল সবার মনে থাকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের কথা সবাই মনে, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল, তাহলে আন্ত মানে ইন্টার আর অন্ত মানে ইন্ট্রা, অর্থাৎ নিজের ভেতরে, অন্ত অন্তর, অন্তর আমার ভিতর বাহির, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, অন্তর অর্থাৎ অন্ত বলতে নিজের ভেতরে হবে, আন্ত বলতে ওর মতন বা নিজের মতন দুটো বা তিনটে বা চারটে যৌগের ভেতরে, বা নিজের মতন বা ওর মতন মানে অক্সিজেন আছে বা হাইড্রোজেন মানে ইলেকট্রোনেগেটিভ কোনো মৌল যুক্ত আছে এমন কোনো যৌগের সাথে, নিজেদের ভেতরে নিজের একাধিক অণু বা অপর কোনো অণুর সাথে, নিজের একাধিক অণু বা অপর কোনো অণুর সাথে ও হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে। সাপোজ ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল আমি আন্ত আণবিকটা বলি, তারপরে তোমাদের অন্ত আণবিকে যাব, তারপরে ढेर सारी एग्जाम्पल्स हम करेंगे, ढेर सारी एग्जाम्पल्स हम अटेंड करेंगे। तो आंतो आणविक इंटरमॉलिक्यूलर, सपोज ফার্স্ট অফ অল যে বলে হাইড্রোজেন ফ্লুরাইড একে অপরের সাথে সংগনিত অবস্থায় অবস্থান করে, অর্থাৎ ও কিভাবে থাকে, HF কে তুমি দেখছো এইভাবে, বাট ও বিরাজ করে HF হোল n, অর্থাৎ n সংখ্যক HF একসাথে বিরাজ করে। কিভাবে বিরাজ করে, HF ডট 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 HF ডট 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 HF এভাবে চলছে পরপর, এখানে ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস চলছে, এখানে F থেকে শুরু হয়েছে ডেল্টা মাইনাস দিয়ে, সব পরপর 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 এভাবে চলছে, কোনো অসুবিধা কিছু নেই। এই একটা মলিকিউল এর সাথে করেছে, এই ফ্লোরিনের সাথে করেছে, এইভাবে পরপর পরপর চলছে। নাম্বার 2 তে তোমার বললাম আমি সরি H2O অণুগুলি, H2O এর ক্ষেত্রে যদি আমি দেখি H2O, যদি H2O সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আসবো একটু বাদে, জাস্ট সিম্পলি কিছু আমি দেখিয়ে দিই। এই H2O গুলো ঠিক এইভাবে থাকে, এরকমভাবে পরপর 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 লেগে বসে আছে, একটা পজিটিভের সাথে নেগেটিভ, পজিটিভ ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে নেগেটিভ, এখান থেকে আরও সম্ভব, এখান থেকে যেখানে যেখানে পাবি সেখানে সেখানে সম্ভব করে দিবি, যেখানে ইলেকট্রোনেগেটিভ আছে তার সাথে হাইড্রোজেনের, যেখানে ইলেকট্রোনেগেটিভ আছে তার সাথে হাইড্রোজেন। কীভাবে দেখাবো, যেখানে ইলেকট্রোনেগেটিভ আছে, মনে কর H2O তুই এইভাবে লিখেছিস, তাহলে এখান থেকে তুই হাইড্রোজেন বন্ডিং টানলি, কার সাথে করবো, H2O, ঠিক এইভাবে। আবার এখান থেকে তোর ইচ্ছা হলো টানতে, তাহলে H আছে এখানে পজিটিভ, তাহলে আমি কার সাথে করবো, নেগেটিভ এর সাথে, ঠিক এরকমভাবে পরপর পরপর করবো, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এখানে আমরা হাইড্রোজেন বন্ডিং এইভাবে পরপর পরপর দেখাতে পারি। নাম্বার 3 সাপোজ অ্যামোনিয়া NH3, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ NH3 লুক, বা এভাবে ঘুরিয়ে দিলাম, কোনো ব্যাপার নেই, একই রকম ব্যাপার। তাহলে সামনে আমি কাকে পাচ্ছি, ডেল্টা প্লাসকে পাচ্ছি, নাইট্রোজেন ডেল্টা নেগেটিভ, তাহলে এর সাথে যখন আমি হাইড্রোজেন বন্ডিং করবো, পজিটিভের সাথে নিশ্চয়ই নাইট্রোজেনেরই করবো, অন্য কারোর করবো না, এইভাবে হাইড্রোজেনের করলাম, আবার যখন হাইড্রোজেন আসবে তখন আবার নাইট্রোজেনের সাথে করবো, এইভাবে কিন্তু অ্যামোনিয়াগুলো এইভাবে পরপর পরপর হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে ও কিন্তু স্টেবিলিটি গেন করে থাকে, ও কিন্তু এইভাবে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে স্টেবিলিটি গেন করে। আর একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাই, যে নাম্বার 3 হলো, নাম্বার 4 আমি এখানে একটু মুছে দিলাম, করে নেবে তোমরা, প্রয়োজন আমি মুছে ফেললাম, একটু পিছিয়ে নিয়ে প্রয়োজনে ওটাকে করে নেবে।
খুব ইম্পর্টেন্ট। এখন যেটা দেখাতে চলেছি এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। লোক নাম্বার 4, অ্যাসিটিক অ্যাসিড বলে এক ভদ্রলোক আছেন, যেটা তোমরা ভিনিগার বলো। ম্যাক্সিমাম লোকজন যারা খুব ফাস্ট ফুড খেতে পছন্দ করো, দেখবে বিকালবেলা কোনো একটা রেস্টুরেন্টে গেলে সেখানে তুমি দেখতে পাবে যে ভিনিগার দিয়ে ওই ইয়েগুলো ফ্রাই করছে, সিদ্ধ করছে, ওই চাউমিনগুলো খুব ইজিলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অ্যাসিটিক অ্যাসিড, লোক অ্যাসিটিক অ্যাসিড অ্যাকচুয়ালি দুরকমভাবে থাকতে পারে। অ্যাসিটিক অ্যাসিড এইভাবে থাকতে পারে, এটা হচ্ছে ডাইমার রূপে অবস্থান করছে। অ্যাসিটিক অ্যাসিড ঠিক এইভাবে ডাইমার রূপে অবস্থান করছে। দেখো দুটো অ্যাসিটিক অ্যাসিড লিখেছি 2 মোল, CH3COOH CH3COOH। এখন কি হচ্ছে, এইখানে O নেগেটিভ, H পজিটিভ, এই নেগেটিভের সাথে পজিটিভের এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হাইড্রোজেন বন্ডিং হতে হবে। আর এখানেও একটা হাইড্রোজেন বন্ডিং সম্ভব, এখানেও নেগেটিভ, এই Hটা পজিটিভ, এদের ভেতরেও কিন্তু একটা হাইড্রোজেন বন্ডিং পসিবল হতে পারে। আর একটা কিভাবে দেখাতে পারি, দিস ইজ অ্যাসিটিক অ্যাসিড CH3COOH যখন ডাইমার রূপে থাকছে না, তাহলে এখানেও কিভাবে থাকবে, এখানেও ডাইমার রূপে আছে, অর্থাৎ 2 মোল একসাথে অবস্থান করছে, ডাইমার রূপে অবস্থান করছে। CH3COOH এইভাবে দেখাতে পারি, আর একটা CH3COOH নিতে পারি, এবং এই ঘটনা সারাক্ষণ ধরে চলছে তো চলছে তো চলছে তো চলছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। পথ শেষ হবে কি করে, প্রত্যেকের সাথে প্রত্যেকের হাইড্রোজেন বন্ডিং কিন্তু এখানে সম্ভব হচ্ছে, এবং এইভাবে কিন্তু ও একাধিক অণু একত্রীভূতভাবে অবস্থান করছে। তো আন্ত আণবিকের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে ও ডাইমার রূপেও অবস্থান করতে পারে, আবার ও এইভাবেও অবস্থান করতে পারে। যখন এইভাবে অবস্থান করবে তখন তার তোমার স্ট্রেংথ অফ বন্ড অনেক বেশি হবে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ও তরল রূপে অবস্থান করে, এবং যখন ও অনেক কম রূপে থাকবে তখন ও বাষ্প আকারে অবস্থান করতে পারে। ঠিক, এবার আমরা যাচ্ছি অন্ত আণবিক, ইন্ট্রামলিকুলার। ও যেটা বলছিলাম, এখানে যখন থাকবে তখন দেখা যাচ্ছে এটা বাষ্পীয় অবস্থায় অবস্থান করছে, অর্থাৎ অল্প সংখ্যক অণু নিয়ে অবস্থান করছে। আর বাষ্পের ক্ষেত্রে আমরা তো জানি অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে। যেমন আমরা যদি একটু সিম্পলভাবে দেখি যে তরলের 3টে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। আমি যদি জলটাকে নিই অ্যাজ অ্যান এক্সাম্পল, জলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন বাষ্প হবে তখন H2 অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করবে, যেখানে হাইড্রোজেন বন্ডিং থাকবে না, অর্থাৎ কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, কারোর প্রতি কারোর টান নেই। তোমার মনে করো কোনো বন্ধুর সাথে তোমার খুব ঝগড়া হলো, তোমার কোনো বন্ধুর সাথে তোমার কোনো টান নেই, তোমার মধ্যে কী হবে, তোমাদের ভেতরে দূরত্ব অনেক বেড়ে যাবে, তখন সেটা কী অবস্থায় থাকবে, গ্যাসীয় অবস্থায়। সাপোজ তোমাদের ভেতরে হালকা সামান্য কিছু বন্ধুত্ব তৈরি হলো, তখন কী হবে, তাদের ভেতরে একটু একটু করে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, তখন কেউ তরল অবস্থায় রূপান্তরিত হলো। আবার দেখা যাচ্ছে কারোর ভেতরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি, দারুণ বন্ধুত্ব, तोड़ने से भी नहीं टूटता अंबुजा सीमेंट, তাদের ভেতরে যাতে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন প্রচণ্ড বেশি, তখন সেটা কি কঠিন অবস্থায় থাকবে। তাহলে যখন দূরে দূরে অবস্থান করবে বাষ্প, একটু কাছে তরল, বেশি কাছে কঠিন, এইভাবে থাকবে। তো এটা সেটা কোন অবস্থায় থাকবে, এটা তরল অবস্থায় অবস্থান করবে, একটা বাষ্প একটা তরল অবস্থায়। যাই হোক, এটা আমাদের হলো ইন্টারমলিকুলার। হাইড্রোজেন বন্ডিং করতে গেলে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা পজিটিভ এন্ড থাকবে, একটা নেগেটিভ এন্ড থাকবে, তাদের ভেতরে ডট 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 করে দেবো। ডট 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 এইভাবে দিতে পারো, তোমার ইচ্ছা। ডট এইভাবে দিতে পারো, তোমার ইচ্ছা। এইভাবে দিতে পারো, তোমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা দাও। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, অর্থাৎ একই যৌগের ভেতরে দুটো গ্রুপ, একই যৌগের ভেতরে দুটো অংশ আছে যার ভেতরে হাইড্রোজেন বন্ডিংটা তৈরি হচ্ছে। সাপোজ লোক, আমি তোমাদের একটা জিনিস একটু শেখাই। সাপোজ দিস ইজ দ্য বেনজিন রিং, এই বেনজিনের রেসপেক্টে সাপোজ আমি এখানে একটা OH গ্রুপ দিলাম। কি গ্রুপ দিলাম? এখানে একটা OH গ্রুপ দিলাম। এই OH এর রেসপেক্টে ঠিক পরের কার্বন, অর্থাৎ দিস কার্বন অ্যান্ড দিস কার্বন, ঠিক পরের কার্বন হচ্ছে অর্থ কার্বন, অর্থাৎ ওর যে পজিশনটা, সেই পজিশনটা হচ্ছে কি পজিশন? অর্থ, অথয়েরে ওকার, অর্থ। অ্যান্ড ঠিক তার পরেরটা, অর্থাৎ এই পজিশনটা হচ্ছে মেটা, এদিকেও তাই, এটাও মেটা, প্লিজ নোট ডাউন, মেটা, ময়েকার টয়াকার, এবং ঠিক তার পরেরটা হচ্ছে প্যারা পজিশন।
পজিশনটা কি পজিশন পয়রা, তাহলে অর্থ দুটো কারোর সাপেক্ষে ওই সাপেক্ষে, তোমরা বলবো এর সাপেক্ষে এটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, তো এখানে কি এই দুটো পজিশন ঠিক নেক্সট টু দ্য ওয়েজ, নেক্সট টু দ্য মানে যে গ্রুপটা যেটা নট অনলি ওয়েজ, যে কোনো গ্রুপ মানে যে কোনো গ্রুপ থাকলো, সাপোজ এইটা থাকলো, এখানে একটা যে কোনো একটা গ্রুপ থাকলো সেই স্ত্রী এর রেসপেক্টে এটা অর্থ অর্থ, পরেরটা মেটা মেটা, লাস্টেরটা প্যারা, ঠিক এইভাবে। তো এটা বলার আমার উদ্দেশ্য কি, এটা বলার আমার উদ্দেশ্য একটাই যে সাপোজ আমি একটা যৌগ নিলাম এরকম যার ভেতরে একটা OH আছে এবং সাপোজ একটা COOH গ্রুপ আছে, COOH গ্রুপ আছে, এর নামটা কি খুব ইম্পর্টেন্ট যৌগ স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড এর বিভিন্ন কম্পোজিশন পেন কিলার হিসেবে ব্যবহার করা হয়, এর বিভিন্ন কম্পোজিশন পেইন কিলার হিসেবে ব্যবহার করা হয়, আস্তে আস্তে আসবো। তো এইখানে দেখো একই যৌগের ভেতরে দুটো গ্রুপ হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, তাদের ভেতরে করে দাও হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং লাইক লুক এটা হতে পারে, এখানে সাপোজ OH আছে, এখানে মনে করো NO2 গ্রুপ আমি দিয়ে দিয়েছি, NO2 গ্রুপ আমি দিয়ে দিয়েছি, এই NO2 গ্রুপের এইচের সাথে এর কি হবে হাইড্রোজেন বন্ডিং হতে পারে। অর্থ এটার নামটা একটু লিখে দিচ্ছি আমি, এটার নাম স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। এই নামগুলো আস্তে আস্তে অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করাবো। অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, আমি এত জটিল নামে যাচ্ছি না বাবা এই মুহূর্তে, এরপরে তো আরও অনেক করাবো তখন আমরা বলবো। এটার নাম যেমন অর্থ নাইট্রোফেনল, অর্থ ও দিয়েও প্রকাশ করা হয় নাইট্রোফেনল, অর্থ নাইট্রোফেনল, যেন অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড, অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড, লুক লাইক দিস OH CHO, এর অপর নাম হচ্ছে স্যালিসাইলডিহাইড, এইচের সাথে ও এইচের সাথে ও, মানে যৌগগুলো ইজ নট ইম্পর্টেন্ট মনে রাখা, অবশ্যই লাস্টে তো মনে পড়েই যাবে, বাট তুমি হাইড্রোজেন বন্ডিংটা একটু বোঝার চেষ্টা করো, এই ইলেকট্রোপজিটিভ তার সাথে নেগেটিভের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যাকে আমরা কি নাম দিচ্ছি হাইড্রোজেন বন্ডিং। আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে ক্লোরিন সর্বদা হাইড্রোজেন বন্ডিং করতে পারে না কিছু ব্যতিক্রম ছাড়া। সাপোজ ফর এক্সাম্পল অর্থোক্লোরোফেনল, অর্থোক্লোরোফেনল, এই ক্লোরিন লোন পেয়ারগুলো বসে থাকে এই হাইড্রোজেনের সাথে কিন্তু হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন করতে পারে, এটা একটা এক্সেপশন ব্যতিক্রম, এটা একটা এক্সেপশন ব্যতিক্রম। বাই দ্য ওয়ে বলে রাখি যখনই হাইড্রোজেন বন্ডিং তৈরি হয় তখন এই যে যৌগগুলো তৈরি হয় একে বলে চিলেট যৌগ, নামটা মনে রাখবে কি যৌগ চিলেট যৌগ, আর যে প্রসেস সেই প্রসেসটাকে বলে চিলেশন। অর্থাৎ চিলেট যৌগ বলতে দেখ একটা মানে কামড়ে ধরেছে কাঁকড়ার মতন, কাঁকড়া যখন কামড়ে ধরে কীভাবে ধরে দু পাশ দিয়ে একদম এরকমভাবে ঠেসে ধরে যাতে আর কোনো কিছু বেরোতে না পারে, ঠিক এই আবদ্ধকরণ করে, এই আছে বন্ডিংগুলো এইভাবে আবদ্ধকরণ হবে। এখানে দেখ এইচ আর ও পুরো ওপেন ছিল, এটা যদি না থাকতো পুরো ওপেন প্লেস ওই ওর মতন সিডো হলো এই ওর মতন, এখানে কি হলো এইটা তৈরি হয়ে একটা চিলেট যৌগ তৈরি হলো, অর্থাৎ আবার একটা খাঁচা তৈরি হয়ে গেলো। এখানে এই খাঁচা যত বেশি হবে তার স্টেবিলিটি তত বেশি হবে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট যৌগ আমি তোমাদের বলি ক্লোরাল হাইড্রেট, নামটা মনে রাখবে ক্লোরাল হাইড্রেট, জায়গা তো আর নেই এখানেই করি, ক্লোরাল হাইড্রেট এখান থেকে হচ্ছে CCl CH এদিকে OH, যৌগটা অ্যাকচুয়ালি কি পেলাম Cl3 CHOH হল কি নাম ক্লোরাল হাইড্রেট, প্লিজ কপি দি নেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো এক্সেপশন, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এই ক্লোরিনের সাথে এই হাইড্রোজেনের কি হয় হাইড্রোজেন বন্ডিং সম্পন্ন হয় এবং ওই যৌগটার ক্ষেত্রে ও কিন্তু স্টেবিলিটি লাভ করে ক্লোরাল হাইড্রেটের ক্ষেত্রে। তো এই জায়গাগুলো আমাদের একটু কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে রাখতে হবে এবং অবশ্যই আমরা এরপরে প্রচুর কিছু এক্সাম্পলস আমরা এক এক করে করব। এটাকে কপি করে নাও, এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের। একটা খুব ইম্পর্টেন্ট নোট দিয়ে আমরা শেষ করি, মানে ওই বিভিন্ন এক্সাম্পলস যে পড়বো সেটাকে শুরু করি বাবা। যে কি প্রথম প্রশ্ন যে জলের ক্ষেত্রে হাউ মেনি হাইড্রোজেন বন্ডিং আর পসিবল ফর H2O মলিকুল, একটা H2O মলিকুলের ক্ষেত্রে কতগুলো হাইড্রোজেন বন্ডিং পসিবল। তাহলে হাইড্রোজেন বন্ডিং হতে গেলে কী কী কন্ডিশন আছে, ইলেকট্রোনেগেটিভিটি থাকতে হবে, হাইড্রোজেন যুক্ত থাকতে হবে আর লোন পেয়ার থাকতে হবে। এবার লোন পেয়ার যেদিকে থাকবে হাইড্রোজেন বন্ডিংয়ের অভিমুখও সেইভাবে
তার উপরে ডিটারমাইন হবে। লোক 1 মোল H2O, যদি আমি এইভাবে সিম্পল একটা H2O এর ক্ষেত্রে দেখি, দিস ইজ আ H2O মলিকিউল, যার কিনা লোন পেয়ার আছে, এই একটা লোন পেয়ার আছে। এখানে O এর সাথে হাইড্রোজেনগুলোকে দিয়ে দিই, হাইড্রোজেনগুলোকে দিয়ে দিই। হাইড্রোজেন বন্ডিংগুলো দিয়ে দিই। কতগুলো H2O লিখেছি? 4টে। দেখো এই হাইড্রোজেন, এইখানে দুটো হাইড্রোজেন আছে, হ্যাঁ কি না? দুটো হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেন এর সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, এই হাইড্রোজেন এর সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, এই অক্সিজেন এই সামনে থাকা হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, আর এখানে থাকা আরেকটা লোন পেয়ার দিয়ে আরেকটা হাইড্রোজেনের সাথে কিন্তু হাইড্রোজেন বন্ডিং করতে পারে। তাহলে একটা H2O যেটা মিডিলে আছে, অর্থাৎ এই মিডিলের যে H2Oটা আমি নিয়েছি, সেই H2Oটা টোটাল কতগুলো হাইড্রোজেন বন্ডিং সম্পন্ন করতে পারলো? টোটাল 4টে, দুটো লোন পেয়ারের দিকে দুটো আর দুটো H দিয়ে দুটো। তাহলে একটা H2O মলিকিউল টোটাল 4টে হাইড্রোজেন বন্ড কিন্তু ফর্মেশন করতে পারে। দেখো এগুলোকে যদি আমি একটা কানেক্ট করি, এটা কিন্তু একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি হয়। দেখেছি বাবা, এটা একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি হলো। এই টেট্রাহেড্রাল স্ট্রাকচার কিন্তু ওইভাবে অবস্থান করে, ওর টিডি অর্থাৎ চতুস্থলকীয় রূপেই ও কিন্তু টেট্রাহেড্রাল রূপেই অবস্থান করে। যাই হোক, আমি এই ব্যাপারটাকে তোমাদের একটু বলে দিলাম, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, একটু জেনে রাখবে। এখন আমি বিভিন্ন প্রবলেমসে তোমাদের সামনে আসি। তাহলে 1 মোল মানে একটা জলের অণু কতগুলো হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে? টোটাল 4টে। কীভাবে তৈরি করতে পারে সেটা আমি তোমাদেরকে দেখালাম। এই বিষয়টা নিয়ে আবার আমি আসবো, যে বরফ গললে কেন আয়তনে কমে যায়, বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফের ঘনত্ব সর্বাধিক, এই সমস্ত প্রশ্নগুলোকে আমরা এক এক করে আসবো। সাপোজ ফর এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল যেটা আমি নিচ্ছি, কোন এক্সাম্পল নেব? সাপোজ, ভালো করে মন দিয়ে শুনবো। অক্সিজেন আর সালফার, কি বললাম? অক্সিজেন আর সালফার একই গ্রুপের মৌল। অক্সিজেন আর সালফার একই গ্রুপের মৌল। তাহলে অক্সিজেন থেকে কি উৎপন্ন হচ্ছে? H2O, আর সালফার থেকে কি উৎপন্ন হচ্ছে? H2S। অক্সিজেন থেকে কি উৎপন্ন হচ্ছে? H2O, সালফার থেকে কি উৎপন্ন হচ্ছে? H2S। একই গ্রুপের মৌল, অক্সিজেন আর সালফার ইজ দ্য এলিমেন্ট অফ দ্য সেম গ্রুপ 14 গ্রুপ, সরি বাবা 14 কেন, 16 ছি বলে স্যার আপনিও ভুল করছেন, মাঝে মধ্যে হয়ে যায়, ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে যায় মাঝে মধ্যে। গ্রুপ 16। অক্সিজেন আর সালফার কি মৌল? একই গ্রুপের মৌল, গ্রুপ 16। কিন্তু H2O লিকুইড, বাট H2S কিন্তু গ্যাস। একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও H2O লিকুইড, কিন্তু H2S গ্যাস। কেন এরকম হলো? কারণ কি হয় বাবা, H2O এর ক্ষেত্রে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি কাই অফ অক্সিজেন ইজ গ্রেটার দ্যান কাই অফ সালফার, অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সালফারের থেকে বেশি। তাহলে ন্যাচারালি H2O অণুগুলি হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে একে অপরের কাছাকাছি অবস্থান করবে। H2S এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হবে না, সালফারের সাইজ বড়, ইলেকট্রোনেগেটিভিটি কম। সালফারের সাইজ বড়, ইলেকট্রোনেগেটিভিটি কম। অক্সিজেনের সাইজ ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ওই জন্য H2O এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং পসিবল, H2S এর ক্ষেত্রে নয়। H2O অণুগুলো কাছাকাছি অবস্থান করবে, তরল অবস্থায় থাকবে। বোঝা গেল? নাম্বার 2। তাহলে কি বললাম? H2O এর ক্ষেত্রে ওটা কি লিকুইড, H2S এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং পসিবল, H2O এর ক্ষেত্রে পসিবল, H2O এর ক্ষেত্রে নয়। কিভাবে থাকে না থাকে সেগুলো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি তোমাদের। পরের প্রশ্ন, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস একই গ্রুপের মৌল, গ্রুপ 15। নাইট্রোজেনের হাইড্রাইড হচ্ছে NH3, ফসফরাসের হাইড্রাইড হচ্ছে PH3। এটা অ্যামোনিয়া, ওটা ফসফিন, কিন্তু দেখা যাচ্ছে এর স্ফুটনাঙ্ক ফসফিনের থেকে বেশি। কি কন্ডিশন বললাম? প্রথমটাই বললাম ওটা তরল রূপে থাকছে, অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। এখানে বললাম NH3 এর স্ফুটনাঙ্ক বেশি, PH3 স্ফুটনাঙ্ক কম। কারণ কি? সেই সেম রিজন। নাইট্রোজেন ফসফরাসের ভেতরে হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে বলেছি আগে অক্সিজেন, ফ্লোরিন আর নাইট্রোজেনের কথাটা মনে রাখতে বলেছি। এরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হাইড্রোজেন বন্ডিংগুলো ফরমেশন করে, টু সাম এক্সটেন্ট ক্লোরিন করে, সামান্য দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে প্রযোজ্য, অলরেডি করিয়ে দিয়েছি, অর্থোক্লোরোফেনল আর ক্লোরাল হাইড্রেট। অর্থোক্লোরোফেনল আর ক্লোরাল।
তাহলে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফসফরাসের কম, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং পসিবল হবে, PH3 এর ক্ষেত্রে পসিবল হবে না। দ্যাট ইজ ওয়াই স্ফুটনাঙ্ক কার বেশি হবে? অ্যামোনিয়ার ক্ষেত্রে বেশি হবে। নাম্বার 3, সাপোজ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবগুলো একই গ্রুপের মৌল, গ্রুপ 17, এদের হাইড্রাইড HF, HCl, HBr, HI। প্রশ্ন কি দিচ্ছে? কি জানো, কঠিন, তরল, গ্যাসীয় সব রকম থাকে না ওই পর্যায়ে। গ্রুপ 17 ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ক্ষেত্রে মনে করো দিল স্ফুটনাঙ্কের ক্রম। জাস্ট টেক ইউর টাইম অ্যান্ড গিভ মি দি অ্যান্সার প্লিজ, গিভ মি দি অ্যান্সার প্লিজ। और প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছি যে HF এটা তরল একটা নির্দিষ্ট টেম্পারেচারে, আর এরা সবাই গ্যাস। একই অ্যান্সার, সেম অ্যান্সার হবে। স্ফুটনাঙ্ক কার বেশি হবে? HF আর HCl এর ভেতরে বলবে স্যার HF এর বেশি, কারণ ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফলে ফ্লোরিন HF কি করে? হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে স্টেবিলিটি লাভ করে। তাহলে HF তরল কেন হচ্ছে? কারণ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, HF অণুগুলি হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে সংগনিত অবস্থায় থাকে, অর্থাৎ একত্রীভূত হয়ে অবস্থান করে। ওদের ভিতরে প্রচণ্ড ইউনিটি, একত্রীভূত হয়ে অবস্থান করলে ও কিন্তু তরল অবস্থায় থাকবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, হাইড্রোজেন বন্ডিংয়ের শক্তি বেশি হবে, কাছাকাছি অবস্থান করবে, তরল অবস্থায় থাকবে, আর বাকিগুলো গ্যাসীয় অবস্থায় থাকবে। নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ বললো ইথানল CH3CH2OH and dimethyl ether. Please note down the name. ethanol, dimethyl ether, দুটো মিথাইল আছে, ইথার। দুটোরই আণবিক গুরুত্ব সেম, দুটোরই আণবিক গুরুত্ব সেম। আমরা জানি আণবিক গুরুত্ব ক্যালকুলেশন কীভাবে করতে হয়। কার্বন কটা আছে? দুটো, এক একটা কার্বনের জন্য কত করে ধরি? 12 গুণ 2, কার্বন 12 করে, সরি। অক্সিজেন কটা আছে? একটা, 16। হাইড্রোজেন কটা আছে? 5 এর 6, তাহলে কত হয়? 12 দুগুণ 24 আর 36, 46। এখানে হিসাব করো, কার্বন দুটো, 12 দুগুণ 24, অক্সিজেন একটা, 16, প্লাস হাইড্রোজেন 6টা, 24, 36, 46। উভয়ের আণবিক গুরুত্ব সেম, তথাপি এর স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথারের থেকে বেশি, এর স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথারের থেকে বেশি। এটা কোশ্চেন গিভেন যে এর স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথারের থেকে বেশি। কেন বেশি? কারণ লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করবে। ইথানলের ক্ষেত্রে এই যে বেটা CH3CH2OH আছে, ও এর ক্ষেত্রে কি আছে? এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, তাহলে এ কী করতে পারে? অপর একজন ইথানলের সাথে হাইড্রোজেন বন্ড ফর্মেশন করতে পারে। নট অনলি দিস, এও করতে পারে হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন। একই রকমের ইথানল। দেখ আমি কার সাথে বন্ডিং করছি? হাইড্রোজেনের সাথে অক্সিজেনের, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের, একই ইথানল। এখানে CH3CH2OH লিখেছি, এখানেও CH3CH2OH লিখেছি, এদিকেও CH3CH2, উপরের দিকেও সম্ভব, সেখানেও কিন্তু হাইড্রোজেন বন্ডিং পসিবল। তাহলে ইথানলের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং পসিবল হলো। কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য কর, অক্সিজেন তো আছে, ইলেকট্রোনেগেটিভ মৌল তো আছে, কিন্তু ইলেকট্রোনেগেটিভ মৌলের সাথে কোনো কি হাইড্রোজেন যুক্ত আছে? ইলেকট্রোনেগেটিভ মৌলের সাথে কে যুক্ত আছে? কার্বন। ইলেকট্রোনেগেটিভ মৌলের সাথে কে যুক্ত আছে? কার্বন। ফলে এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংয়ের পসিবিলিটি নেই। ওই জন্য এর ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, কারণ এর স্ফুটনাঙ্ক কিন্তু ওর থেকে অনেক বেশি হবে। বোঝা যাচ্ছে আমার কথা? পুরোপুরি ক্লিয়ার হচ্ছে? তাহলে কোন ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, কোন ক্ষেত্রে হচ্ছে না, এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। কপি করো, পরের প্রশ্নে যাচ্ছি। আরেকটা প্রশ্ন এখানে করে বেরিয়ে মুছেই দিই, আমি একটু জানা তৈরি করে নিই, তাহলে করতে সুবিধা। এটাকে আমি রেখে দিয়েছি, আমার একটু কাজে লাগবে, একটু বাদে দেখাচ্ছি তোমাদের। এই যে প্রশ্নটা এখন করাতে চলেছি তোমাদের, দিস কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। খাতায় লিখে নাও প্রয়োজনে, যে এথানল CH3CH2OH and formic acid HCOOH কোন ক্ষেত্রে বন্ডিংটা অনেক বেশি হবে? কার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বেশি হবে? ইথানল আর ফর্মিক অ্যাসিড। ইথানল আর ফর্মিক অ্যাসিড নিলাম কেন? আমি একটু জাস্ট প্লেন ক্যালকুলেশন করি। ইথানলের ক্ষেত্রে কার্বন কটা আছে? দুটো, তাহলে 12 দুগুণ 24।
হাইড্রোজেন আছে 3 আর 2 5 রেখে 6 প্লাস অক্সিজেন আছে 16, তাহলে এটা 46। ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন আছে একটা 12, অক্সিজেন আছে দুটো 16 2 32, যোগ হাইড্রোজেন আছে দুটো 32 আর 12 44, 46। আরে ভাই সাহাব আবার দুটো 46, তাহলে কার ক্ষেত্রে হবে? আগের বার নাই বলে দিলাম স্যার একটাতে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে আর একটাতে স্যার হচ্ছে না। যেখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে তার এনার্জি তার স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে, যার ক্ষেত্রে হচ্ছে না তার ক্ষেত্রে কমে যাবে। এইখানে কি হবে বলে স্যার ইথানল তো হাইড্রোজেন বন্ডিং করে বসে থাকবে সারা জীবন। ইথানলের তো স্যার হাইড্রোজেন বন্ডিং হবে, আপনি তো অস্বীকার করতে পারেন না। ইথানলের তো হাইড্রোজেন বন্ডিং হবে, এভাবে চলবে পর, এখানে আবারও সম্ভব, এখানে আবারও সম্ভব, সব দিকে সম্ভব, এখানেও সম্ভব। ফর্মিক অ্যাসিডে কি হবে? আরে ভাই সাহাব কি হবে কি হবে? ও আচ্ছা, ফর্মিক অ্যাসিডেও তো হাইড্রোজেন বন্ডিং হবে। দেখাই এখানে, ফর্মিক অ্যাসিডেও তো হাইড্রোজেন বন্ডিং হবে। এটা আবার কি হলো? कहाँ से कहाँ आ गया हम? হাইড্রোজেন বন্ডিং তো করেই যাচ্ছি, লাস্ট অব্দি আনসার কি হবে? হাইড্রোজেন বন্ডিং এইভাবে থাকছে, এও থাকছে, এও থাকছে। এবার কোন ক্ষেত্রে এফেক্টিভ হাইড্রোজেন বন্ডিং হবে? যখন স্ট্রাকচার দুটো করলাম ভাবছো যে নতুন কিছু তো আমরা শিখতে চলেছি, একটু নতুন কিছু তো আমরা শিখতে চলেছি, ভালো করে বোঝো। এই হাইড্রোজেন বন্ডিং, এটাও হাইড্রোজেন বন্ডিং, দিস ইজ অলসো আ হাইড্রোজেন বন্ড, দিস ইজ অলসো আ হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডিং এর বিশেষত্ব কি আছে ভালো করে বোঝো। এইখানে এই যে গ্রুপটা দেখছো, এ হচ্ছে যত নষ্টের গোড়া। এই সিও গ্রুপ কি করছে? এই বন্ড থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে, ফলে টেনে নিলে কি হবে? এই বন্ডের পোলারিটি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? ওই বন্ডের পোলারিটি বেড়ে যাচ্ছে। এ যদি টেনে নেয় ইলেকট্রন এখান থেকে, তাহলে OH বন্ধনের ধ্রুবীয়তা কি হয়? বেড়ে যাচ্ছে। ফলস্বরূপ কি হচ্ছে? আগে যে পরিমাণ হাইড্রোজেন বন্ডিং ও করছিল, এখন আরো বেশি বেশি করে এফেক্টিভ হাইড্রোজেন বন্ডিং ও কিন্তু করতে পারছে, যেহেতু ওর ধ্রুবীয়তা পুরোপুরি বেড়ে যাচ্ছে। এফেক্টিভ হাইড্রোজেন বন্ডিং করছে। এই দেখো, এই অক্সিজেনের লোন পেয়ার আছে, ঠিক রেজোনেন্স পড়েছো তোমরা, এই গেল, এইখানে বন্ড এখান থেকে চলে আসলো, অর্থাৎ এখান থেকে আমি কি ছবি পেলাম? এখানে H, এখানে O, এর উপর প্লাস পড়ে গেল, এখানে ডাবল বন্ড C, এখানে O মাইনাস, এখানে হাইড্রোজেন, এইটার সাথে আবার হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে এর। ঠিক এরকমভাবে পরপর চলছে, ঠিক এরকমভাবে পরপর চলছে। অর্থাৎ এই যে হাইড্রোজেন বন্ডিংটা ছিল, এর অনেক এফেক্টিভিটি কি হয়ে গেল? বেড়ে গেল। সেম অ্যাজ এইদিকেও দেখো, এখানে পড়লো, এই খুলে বেরিয়ে চলে গেল। এই দেখো এফেক্টিভনেস অনেক বেড়ে গেল, অর্থাৎ এই মাইনাসের সাথে, এখানে তো প্লাস, এই প্লাসের সাথে কি হচ্ছে? মাইনাসের ও কিন্তু ইন্টারাকশন হচ্ছে, ওর এফেক্টিভনেস অনেক বেড়ে গেল। অর্থাৎ হাইড্রোজেন বন্ডিংয়ের স্ট্রেংথ কি হলো? অনেক বেড়ে গেল। এই হাইড্রোজেন বন্ডিং যেটা বলছিলাম একটু আগে, তার স্ট্রেংথ, যেহেতু ধ্রুবীয়তা বেড়ে যাচ্ছে, ওর স্ট্রেংথ কিন্তু বেড়ে গেল। অর্থাৎ ন্যাচারালি এই ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু ওর স্ফুটনাঙ্ক কী হবে? বেড়ে যাবে। তাহলে একটা কথাই বলবে তোমরা, এই সিও গ্রুপ কী করছে? এই OH বন্ডের পোলারিটিটাকে বা ধ্রুবীয়তাটাকে বাড়িয়ে দিচ্ছে। আর ধ্রুবীয়তা মানে আমি কি বলেছি? প্লাস মাইনাস চার্জ জেনারেট হওয়া। তা ধ্রুবীয়তা যত বাড়িয়ে দেবে, সেই বন্ডিংয়ের স্টেবিলিটি তত বৃদ্ধি পাবে। কপি করে নাও, কপি করে নাও, এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদের। মনে করে বললো অর্থ নাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল, কার স্ফুটনাঙ্ক বেশি? অর্থ নাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। কার স্ফুটনাঙ্ক বেশি?
এখন অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে আমরা দেখছি এর ভিতরে এই যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে তাকে আমরা কি বলছি, ইন্ট্রা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং। যেহেতু OH আর NO2 গ্রুপ দুটো কাছাকাছি আছে, এই যে চিলের যৌগ তৈরি করছে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, OH আর NO2 গ্রুপ দুটো দূরে দূরে অবস্থান করছে। এটা আমাদের কি বললাম, যৌগটার নাম অর্থোনাইট্রোফেনল। নাম দুটো লিখে নেবো, অর্থোনাইট্রোফেনল। এই যে নাইট্রো গ্রুপ আর এটা টোটালটা ফেনল। ফেনল মিনস এইটা, দিস ইজ ফেনল, যাকে আমরা কার্বনিক অ্যাসিড বলি। এটা নিয়ে আরো আলোচনা আমি করব। অর্থোনাইট্রোফেনল, আর এটার নাম কি বললাম, প্যারানাইট্রোফেনল। এর ক্ষেত্রে কি হচ্ছে, আর একটা প্যারানাইট্রোফেনলের সাথে ও কি করছে, আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং করছে। আরেকটাকে এইভাবে লিখলাম, যেভাবে ইচ্ছা লিখতে পারি বাবা, কোনো রকম কোনো অসুবিধা কিছু নেই। তোর মনে হলো আমি স্যার এইভাবে লিখবো না, আমি স্যার এইভাবে লিখবো, আমার স্যার খুব ইচ্ছা যে আমি স্যার এইভাবে, আমি উপরের দিকে লিখে দিলাম, আমি স্যার এইভাবে লিখবো, কোনো অসুবিধা নেই। এখান থেকে দিয়ে দিয়ে মাইনাসটাকে একটু বোঝা যায় সেরকম করে দিস, এইভাবে লিখে দিবি। NO2 গ্রুপ যেমন আছে তেমন দিয়ে দিবি, যেভাবে ইচ্ছা, যেদিকে ইচ্ছা। বাট এইটা মেন করতে হবে, এটা কিন্তু ইন্টার, আর ইন্টারের শক্তি সবসময়ের জন্য ইন্টার থেকে বেশি, অর্থাৎ আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং এর শক্তি অন্ত আণবিকের থেকে অনেক বেশি। আন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং এর শক্তি, আন্তর শক্তি অন্তর থেকে অনেক বেশি। সেই জন্য এর ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি হবে এটা অপেক্ষা। ঠিক আছে, আর একটা প্রশ্ন দিল, মনে কর যে স্যালিসাইলিক অ্যাসিড, নাম শুনেছিস? একটু আগেই বললাম স্যালিসাইলিক অ্যাসিডের আরেকটা নাম কি বললাম, অর্থোহাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিড। বললো এর আম্লিকতা তুলনা করো বা এর আম্লিকতা বিচার করো, এ কেন আম্লিক, ওয়াই দিস ইজ আম্লিক, ওয়াই। এ প্রচুর কাজ, কখনো সন্তর্পণে তোমাদের আমি এর কাজ নিয়ে আলোচনা করব, দেখবে এর কাজ শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। বলে স্যার স্ট্রাকচার তো আপনি এইভাবে লিখলেন, যদি স্যার আমি এইভাবে লিখি, তাহলে কি স্যার ভুল হবে? না বাবা, যেখানে OH আছে ঠিক তার পরের কার্বন COOH, যেখানে OH আছে ঠিক তার পরের কার্বন COOH, যেখানে OH আছে ঠিক তার পরের কার্বন দিলেই হবে অর্থো হাইড্রক্সি। দিস ইজ অর্থো হাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিড, দিস ইজ অলসো অর্থো হাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিড, সেম। এই যৌগটা একটা H+ আয়ন ছাড়বে। ও ভাই সাহেব, H এখানে O এর সাথে আছে, এখানে O এর সাথে আছে, এ তো মুশকিল হলো, क्या से क्या हो गए। এখানেও H আছে O এর সাথে, এখানেও H আছে O আছে, ছাড়বে তো কাহা সে छोड़ेगा। স্যার আপনি এক কাজ করেন, এই COOH থেকে স্যার ছেড়ে দেন, ভালো হয়। তাহলে কেন ভালো হয়? বিকজ দিস মাইনাস স্টেবিলাইজড বাই রেজোনেন্স। এই মাইনাসটা এখানে পড়লে এই বন্ডটা এদিকে খোলে, মাইনাসটা পড়লে মাইনাসে যায়, মাইনাসটা পড়ে ডবল বন্ড খোলে, মাইনাস পড়ে ডবল বন্ড খোলে, স্টেবিলিটি পেয়ে যায়। ওই জন্য এই বন্ড ভাঙার আগে এটা ভেঙে যায়। আরে ভেঙে ওর লাভ কি? ভাঙলেই হাইড্রোজেন বন্ড, পাস করলেই মোটর বাইক, ক্লাস 12-এ পাস করলেই মোটর বাইক বা একটা অ্যাপেলের আইফোন, ছাড়লেই হাইড্রোজেন বন্ডিং, পাস করলেই মোবাইল। বলে তাহলে তো আগে আগে পাস করব, তাহলে তো আগে আগে ভালো রেজাল্ট করব। এরও তাই, এরও কম্পিটিশন। বলে আগে H+ আয়ন ছাড়বো, আমি H+ আয়ন ছাড়লেই হাইড্রোজেন বন্ডিং পাবো। যেহেতু H+ আয়ন ছাড়ার পর হাইড্রোজেন বন্ডিং পাচ্ছে এবং যে সুস্থিতি লাভ করছে, ওই জন্য এই যৌগ সহজেই H+ আয়ন রিলিজ করবে এবং অ্যাসিডিটি প্রদর্শন করবে। বোঝা যাচ্ছে বাবা? মানে এমন জায়গায় যাবে এখানে গেলে ও স্টেবিলিটি। সাপোজ প্রশ্ন বললো যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এরা জলে দ্রাব্য, যদিও এটা সমযোজী যৌগ এবং অবশ্যই অর্গানিক যৌগ।
অর্গানিক যৌগ, ইথানল তো অর্গানিক যৌগ, ইথানল তো জলে দ্রাব্য হলো, ইথানল তো জলে সব অনুপাতে দ্রাব্য, CH3CH2OH। এই দেখো এখানে ইথানলের সাথে জলের বিক্রিয়া করছি, এই যে হাইড্রোজেন জলের সাথে হাইড্রোজেন বন্ডিং করলো, এইদিকে এইচ এর সাথে কাকে নেব, অক্সিজেনের জলের অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং করলো, এখানে এই অক্সিজেন কার সাথে করবে, জলের এইচ এর সাথে করবে। অর্থাৎ ইথানল কিন্তু জলে সব অনুপাতে দ্রাব্য। কতগুলো হাইড্রোজেন বন্ড ফর্মেশন করতে পারে ইথানল, জলের সাথে 3টে, জল 4টে পারে, ইথানল 3টে পারে, জল 4টে পারে, ইথানল 3টে পারে। তাহলে সামনে নেগেটিভ পজিটিভে জুড়ে দেবে। এবার গ্লুকোজের ক্ষেত্রে যদি আমি গ্লুকোজের স্ট্রাকচারটা দেখি, গ্লুকোজের ভিতরে একাধিক OH গ্রুপ আছে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ গ্লুকোজ। জাস্ট নোট ডাউন করবে, এটা শেখানোর জন্য ক্লাস 12 আছে, তখন আমি শেখাবো। দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ গ্লুকোজ। OH এর ছড়াছড়ি, এখানে কেউ নেই মানে কে আছে, মিডলে এগুলো সব কার্বন আছে, কেউ নেই মানে কে আছে, কার্বন। যাই হোক এখানে OH আছে, OH আছে, OH আছে, সবগুলো অনেক একাধিক OH আছে। সবার সাথে জলের কি হয়, হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন হয়। সবার সাথে জলের কি হয়, হাইড্রোজেন বন্ডিং ফর্মেশন হয়। জল জলের সাথে যে কারণের জন্য মেশে, গ্লুকোজ জলের সাথে সেই একই কারণের জন্য মেশে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন করলো NaCl আর NH4Cl এদের ভেতরে কোনটি জলে অধিক দ্রাব্য? NaCl বেশি দ্রাব্য না NH4Cl বেশি দ্রাব্য? দেখো NaCl এর ক্ষেত্রে কিভাবে দ্রব্য হয়। NaCl এর ক্ষেত্রে Na+ আয়ন, এখানে একটা আয়ন তৈরি হয়, আর জলের একটা ডাইপোল আছে, সেই ডাইপোলের সাথে ও কি করে, স্টেবিলিটি পায়। জলের যে ডাইপোল আছে তার সাথে, অর্থাৎ আয়ন ডাইপোল ইন্টারাকশন হয়। কি হয়, আয়ন সাথে ডাইপোলের ইন্টারাকশন হয় এবং Na+ জলের ভেতরে দ্রবীভূত হয়ে যায়। চারিদিক থেকে হয় এটা, এটা চারিদিক থেকে হয়, চারিদিক থেকে হয়, চারিদিক থেকে হয়, প্রত্যেকের সাথে প্রত্যেকে, Na+ সাথে ওই প্রত্যেকের সাথে প্রত্যেকে, এইভাবে ও আয়ন ডাইপোল ইন্টারাকশন করে জলের ভেতরে দ্রব্য হয়। কিন্তু NH4Cl এর ক্ষেত্রে কি হয়, NH4Cl যদি NH4+ ভাঙে, NH4+ ভাঙলে এই যে নাইট্রোজেনের সাথে অনেক হাইড্রোজেনগুলো আছে, ও কি করে, জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে। NH4+ এর এইচগুলো জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে, সেই জন্য NH4Cl জলে অধিক মাত্রায় দ্রাব্য। ঠিক। একটা প্রশ্ন করি, যখন মানে বরফের আয়তন বেশি না জলের আয়তন বেশি? বরফ তো জলের উপর ভাসে, বরফ যখন গলে যায় তখন আয়তনে কমে যায়। ভালো করে বলছি, এই বরফের অণুগুলো হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত আছে। অর্থাৎ ঠিক এইভাবে আছে, মনে কর বরফের অণুগুলো আমার দুটো হাত, দুটো অণু এইভাবে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে যুক্ত অবস্থায় আছে। তাহলে এদের ভেতরে একটা ডিস্টেন্স আছে দুটো হাতের ভেতরে। এখন যেই হাইড্রোজেন বন্ডিংটা ভেঙে গেল, অর্থাৎ বরফ যেই জলে রূপান্তরিত হলো, হাইড্রোজেন বন্ডিং ভাঙা মানেই H2 অণুগুলো একে অপরের কাছাকাছি চলে আসা। অর্থাৎ এখানে সব ইমাজিন কর, এখানে হাইড্রোজেন বন্ডিংগুলোকে আমি টেনে হিচড়ে বার করে নিলাম, তাহলে এই যে H2 অণুগুলো যতটা জায়গা জুড়ে আছে ও কী করবে, কাছাকাছি চলে আসবে। ফলে বরফ গলে গেলে হাইড্রোজেন বন্ডিং যেহেতু সামান্য হলেও ভেঙে যায়, সেই জন্য জলের অণুগুলি কাছাকাছি চলে আসে এবং বরফ গলে গেলে ওই জন্য আয়তনে কমে যায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক কেন? কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই হাইড্রোজেন বন্ডিং টেকসই হয় এবং 4 ডিগ্রির থেকে যেই উষ্ণতা বাড়িয়ে দেবে তখন হাইড্রোজেন বন্ডিংগুলোর ভেতরে প্রথমে কাঁপুনি তারপর ঝাঁকুনি তৈরি হয়। প্রথমে কাঁপুনি তারপরে ঝাঁকুনি তৈরি হয়, তার ফলে কি হয়, হাইড্রোজেন বন্ডিংগুলো ভেঙে যায়, H2 অণুগুলো একে অপরের থেকে দূরে ছিটকে চলে যায়। ওই জন্য 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, বাড়ালে জলের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে। দিস ওয়াজ দি অল অ্যাবাউট দি হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিংটা ভালো করে লেকচারটাকে তৈরি করো। একটা লেকচার বাকি আছে পরের দিন, মলিকুলার অরবিটাল থিওরি, কেমিক্যাল বন্ডিং শেষ। ধন্যবাদ, সবাই খুব ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।